পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র এক সপ্তাহ। কাল বসছে 40তম স্প্যান। দেখা মিলবে সেতুর 6 কিলোমিটার। আর একটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। দেশে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণ খরচ বিশ্বের সর্বোচ্চ। চলতি অর্থ বছরের 40% প্রকল্পেরই ব্যয় বেড়েছে দফায় দফায়। দুর্নীতি ও অপচয় ঠেকানোর তাগিদ। শনিবার থেকে দেশে 10 জেলায় শুরু করোনার অ্যান্টিজেন টেস্ট। ভারতের নিজস্ব ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু। কলকাতায় নিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবং 2019 সালের সেরা জাতীয় চলচ্চিত্র ন ডরাই ও ফাগুন হাওয়া। অভিনয়ে শ্রেষ্ঠ তারিক আনাম ও নবাগত সুনেরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। অপেক্ষা আর মাত্র 2টি স্প্যানের, তারপরই দৃশ্যমান পুরো পদ্মা সেতু। সে অপেক্ষার অবসান ঘটাতে কাল বসছে 40তম স্প্যান। মাঝ নদীতে 11 ও 12 নম্বর পিলারে স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে পুরো 6 কিলোমিটার সেতু। বাকি স্প্যানটি বসবে আগামী সপ্তাহে। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। স্বপ্ন জোড়া লাগার অপেক্ষা। মধ্যখানের দূরত্ব মাত্র 300 মিটার। মাওয়া প্রান্তে 10টি আর জাজিরা প্রান্তের 29টি স্প্যান মিলে দৃশ্যমান আছে 39 স্প্যান। সেইখানে বাকি আছে যে 2টি, চলতি মাসেই বসবে তা। তারপর নদীর এপার ওপার জুড়ে এক সুতোয় বেঁধে ফেলা হবে পুরো পদ্মা সেতু। দৃশ্যমান হবে 6.15 কিলোমিটার। সেতুর ইতিহাসে সবচেয়ে বেশি স্প্যান বসেছে গত 2 মাস অক্টোবর ও নভেম্বরে। প্রতি মাসে রেকর্ড 4টি করে বসেছে 8টি স্প্যান। মাওয়া প্রান্তে যেখানে মাত্র 2টি স্প্যান ছিল, সেখানে এখন পুরো 10টি স্প্যানে দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। পাড়ের সাথে সেতুর মিলন ঘটেছে। এখন 2 প্রান্ত মিলবে এই 2টি স্প্যান বসানো হলে। পরিকল্পনা অনুযায়ী একটি স্প্যান বসছে মাসের প্রথম শুক্রবারে। গত 27শে নভেম্বর সবশেষ যে স্প্যানটি বসেছে তার পাশেই 11 ও 12 নম্বর পিলারে বসানো হবে নতুন স্প্যান। তবে এই স্প্যানটি বসাতে কারিগরি কিছু কাজ আগে সেরে রাখার উদ্দেশ্যে একদিন আগেই বৃহস্পতিবার এটিকে পিলারের কাছে নিয়ে গিয়ে রাখার পরিকল্পনা নেওয়া হয়। শুক্রবার পিলারের উপর তোলার আগ পর্যন্ত মাঝ নদীতে স্প্যানবাহী ক্রেনটির নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনীর টহল বোট। আগে তো এটা করা যায়নি, কথাটা বুঝছেন না। এখন আমরা বিভিন্ন কারণেই আমরা পারতেছি, সময়টা আমাদের এখন ফেভারেবল। এই ফেভারেবল সময়টা কাজে লাগেই আমরা আপনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে শুরু হবে স্প্যান বসানোর কাজ। একটি নতুন স্প্যান বসা মানেই স্বপ্নের মুকুটে নতুন একটি পালক যোগ হওয়া। 40তম স্প্যানের মাধ্যমে প্রাপ্তি ঘটবে পুরো 6 কিলোমিটারের। বাকি একটি স্প্যান বসলেই সামনে আনন্দক্ষণ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর পুরানো প্রবণতা। চলতি অর্থবছরে একনেক সভায় অনুমোদিত প্রকল্পের 40% সংশোধিত। এতে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। দুর্নীতি ও অপচয়ই ব্যয় বাড়ার প্রধান কারণ বলে মনে করে টিআইবি। হরিপদ সাহার রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর 15 কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি 2013 সালে একনেকে অনুমোদন হয়। 2011 সালে সিডিএর হাতে নেওয়া 856 কোটির প্রকল্প তখনই এক দফা সংশোধিত হয়ে দাঁড়ায় 1496 কোটিতে। 2018 সালে ব্যয় বাড়িয়ে করা হয় 2426 কোটি টাকা। 3 দফা সময় বাড়িয়েও পুরো কাজ শেষ হয়নি এখনো। একই রকম অবস্থা 2009 সালে হাতে নেওয়া কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের। 6 দফা সময় বাড়িয়েও কাজ শেষ না হলেও ব্যয় প্রায় 7 গুণ বেড়ে দাঁড়িয়েছে 2015 কোটিতে। চলতি অর্থ বছরের সবশেষ 6 একনেক সভা পর্যালোচনা করেও দেখা যায় অনুমোদিত 27 প্রকল্পের 12টি সংশোধিত। বাংলাদেশের পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে হাইয়েস্ট, প্রায় 60 কোটি টাকার কাছাকাছি। সেটা রেলের পার কিলোমিটারেই যান আর একটা ব্রিজের পার কিলোমিটারেই যান। 2009 থেকে 2019 পর্যন্ত 10 বছরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ না বাড়াতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ক্রয় প্রক্রিয়াকে প্রভাবান্বিত করা এবং কার্যাদেশ বিক্রয় করা অনিয়মের মাধ্যমে। যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি বা প্রজেক্ট প্ল্যান সেখানে ঘাটতি থাকছে। প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে
তখন তার মনিটরিংয়ে ঘাটতি আছে। অক্টোবর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় ১৩%। এডিপি বাস্তবায়নের এ হার গেল ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা ও বন্যার পর শুষ্ক মৌসুম শুরু হওয়ায় গতি ফিরেছে ঢাকার চারপাশে নদী তীর রক্ষার কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ঢাকা অংশে পাড় ঘেঁষে ইতিমধ্যেই ৭০% স্থায়ী সীমানা পিলার বসানোর পাশাপাশি প্রায় শেষ পর্যায়ে রয়েছে দখল রোধে করা কি ওয়াল ও ওয়াক অন পাইল নির্মাণের কাজ। তবে ডিপিপি জটিলতায় ২২ কিলোমিটার ওয়াকওয়ের কাজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ অংশের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। তুরাগ নদের মোহাম্মদপুর অংশের ঢাকা উদ্যান পার্ক অন্যতম নদী দখল প্রবণ এলাকা হওয়ায় মাটির নিচ থেকে ৭৮ ফুট উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে টানা ১ কিলোমিটার এলাকায়। ঠিক এর দুই পাশে টানা ৩ কিলোমিটার নদী পাড় জুড়ে করা হচ্ছে ওয়াক অন পাইল, যেখানে নিচে পানির প্রবাহ ঠিক রেখে পিলার করে তার উপরে করা হয়েছে মজবুত ওয়াকওয়ে, যা দৃশ্যমান হয়েছে অর্ধেকেরও বেশি। ভবিষ্যতে এই কিওয়ালটা এত বেশি পক্ত করে তৈরি করা হয়েছে, আগামী ১০০ বছরের মধ্যে যদি কেউ নদী ভরাট করতে চায় অথবা কেউ মাটি কেটে নিয়ে যেতে চায়, তাহলে এই কিওয়ালটা তীররক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএডব্লিউটি বলছে, ঢাকা অংশের ৪,৫০০ সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যে ২,৫০০ নির্মাণ শেষ হলেও এগোয়নি ৬টি আরসিসি জেটির কাজ। সিটি কর্পোরেশনের নিরুৎসাহের কারণে ইকোপার্ক ৬টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র ১টিতে। আর নানা জটিলতায় নারায়ণগঞ্জ অংশে এখনও শেষ হয়নি প্রাথমিক কাজও। নারায়ণগঞ্জে এখন ২৫% কাজ হয়েছে, আরও সময় লাগবে। নারায়ণগঞ্জের জন্যই হয়তো আমরা একটু বেশি সময় লাগতে পারে। ১৫টি টেন্ডার করেছি, ৩০ কিলোমিটার ওয়াকওয়ে, ব্যাংক প্রোটেকশন। বাকি যে ২২ কিলোমিটার থাকলো, সেই ২২ কিলোমিটারের টেন্ডারটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ডিপিপিটা রিকাস্ট করতে হয়েছে। নৌ প্রতিমন্ত্রী জানান, নদী রক্ষার এবারের এ কাজে কেউ চূড়ান্ত বাধা দিয়ে পার পাবে না। যে স্বপ্নটা মানুষ দেখছে ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে, আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করে তাদের স্বপ্ন যে জায়গাটা আমরা নিতে পারি। একদিকে বৈশ্বিক মহামারী করোনা, অন্যদিকে এবছর অতি বন্যার কারণে এমনিতেই ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে গেছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, এই শীত মৌসুমে কাজের গতি যদি দ্বিগুণ আকারে বাড়ানো না যায়, তাহলে নির্দিষ্ট সময় ২০২২-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনের ২ মাস পর অবশেষে করোনা নির্ণয়ে দেশে র্যাপিড টেস্ট শুরু হচ্ছে শনিবার থেকে। প্রাথমিকভাবে 10টি জেলায় শুরু হচ্ছে এই কার্যক্রম। যেসব এলাকায় পিসিআর টেস্টের ব্যবস্থা নেই, সেই এলাকায় পাঠানো হবে র্যাপিড টেস্ট কিট। এরই মধ্যে ১ লাখ কিট আনা হয়েছে, শিগগিরই আসছে আরও ১ লাখ। করোনার সঙ্গে প্রায় ৯ মাস কাটিয়ে দেওয়ার পর এখনও শনাক্তে একমাত্র নির্ভর করতে হচ্ছে পিসিআর টেস্টে। ল্যাবের সংখ্যা ১ থেকে ১০০ হলেও বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, প্রয়োজনের তুলনায় তা কম। সেক্ষেত্রে র্যাপিড টেস্টেরই তাগিদ দিচ্ছিলেন তারা। এ বিষয়ে সিদ্ধান্তে নেয়ারও প্রায় ২ মাস পর অবশেষে র্যাপিড টেস্ট শুরু করছে সরকার। প্রথম দিকে জেলা শহরগুলোতে পাঠানো হবে কিট। পিসিআর টেস্ট নেই এমন 10টি জেলায় এরই মধ্যে পৌঁছে গেছে কিট। শরীর থেকে রক্ত নিয়ে কিটের মাধ্যমে তা থেকে প্লাজমা আলাদা করে ভাইরাস টেস্ট করাকে অ্যান্টিজেন টেস্ট বলে। এরই মধ্যে কার্যক্রমের দক্ষতা বাড়াতে দেয়া হয়েছে প্রশিক্ষণ। কিছু কিট আমরা পেয়েও গেছি, আর কিছু কিট আসছে। আমরা যে কোনো মুহূর্তে অ্যান্টিজেন টেস্ট শুরু করতে পারবো। যে সকল জেলায় আরটিপিসিআর ল্যাব নাই, আমরা সেই সকল জেলাকে প্রায়োরিটি দিব। কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে এরই মধ্যে কেনা হয়েছে ২ লাখ কিট, যার অর্ধেক বিতরণ হয়েছে, বাকিটা আসছে সপ্তাহে। তাছাড়া দাতা সংস্থার অনুদানেও মিলবে বেশ কিছু কিট, তাই সংকটের শঙ্কা নেই। আরও ১ লাখ খুব সহসাই যুক্ত হচ্ছে, ২ লাখ। তারপরে প্রক্রিয়া চলমান আছে, কেনার প্রক্রিয়া চলমান আছে। মানে কখনো সরবরাহ যে লাইন বা সাপ্লাই চেইন এটি বিঘ্নিত হবে না। সঙ্গে দাতা সংস্থা থেকেও বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও আরও কিট কেনা হবে বা পাওয়া যাবে। এই টেস্টের মাধ্যমে ১৫ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল, যা ৭০% বেশি সঠিক ফলাফল দেয়। করোনার মহামারীতে একসঙ্গে অনেক বেশি মানুষের পরীক্ষার আওতায় আনতে বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতি চালু রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো
6,748 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,316 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,807 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,20,981 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,316 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,71,739 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,748 জন। করোনা থেকে 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,593 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,88,379 জন। ব্রিটেন রাশিয়া করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পর এবার ভারতের নিজস্ব ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু হয়েছে। কলকাতায় নগর মেয়র ফিরহাদ হাকিম প্রথম ব্যক্তি হিসেবে এই ভ্যাকসিন নিয়েছেন। ভারতে বায়োটেক, সিরাম, ICMR সহ 7টি সংস্থার 4টি ভ্যাকসিন এই মুহূর্তে চূড়ান্ত ট্রায়ালে রয়েছে। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। অবশেষে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ভারতের 6টি বড় শহর ছাড়াও দেশটির বিভিন্ন রাজ্যের জনবহুল জেলা ও থানা পর্যায়ে চলছে এই ট্রায়াল কার্যক্রম। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ রাজ্যটির 24টি জায়গায় একযোগে চলছে টিকা কার্যক্রম। কলকাতায় প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছেন নগর মেয়র ফিরহাদ হাকিম। এর আগে বুধবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। आम जनता के लिए वैक्सीन निकलेगा उस दिन हमारा आज का जो है आज हमारा सक्सेस है उस दिन सक्सेस। ভারতের তৈরি 4টি ভ্যাকসিনের মধ্যে কোভ্যাক্সিনের অগ্রগতি সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত এই ভ্যাকসিনটি 60% কার্যকর বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ভারতের ঔষধ নিয়ন্ত্রণকারী সংস্থা ICMR জানিয়েছে খুব বেশি প্রয়োজন না হলে সবার এই ভ্যাকসিন নেয়ার দরকার পড়বে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে আরও তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুব্রত, আপনি জানেন যে ভারত 130 কোটি বিশ্বের সবচাইতে বেশি দিন লকডাউন থাকা দেশ ভারত। সেভাবে 130 কোটি মানুষের দেশে এখনো পর্যন্ত 96 লক্ষ সংক্রমণ হয়েছে। এবং আপনি জানেন গতকাল থেকে ভারত বায়োটেক যে কোভ্যাক্সিন গতকাল থেকে কিন্তু চূড়ান্ত পর্যায়ে ভারত সরকার মার্চ এপ্রিলের আগেই এই কোভ্যাক্সিন অথবা করোনার যে ভ্যাকসিন সেটিকে অনুমোদন দেয় এবং এপ্রিল থেকেই কিন্তু সেই ভ্যাকসিনটা ধাপে ধাপে মানুষকে দিয়ে দেয়। যা হবে তার যদিও গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যাদের জন্য প্রয়োজন বৈঠকের পর সাংবাদিকদের বলা হয় এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ICMR পক্ষ থেকে বলা হয় যে সবার জন্য এই ভ্যাকসিন নয়, ঠিক যাদের জন্য প্রয়োজন তাদেরকেই দেওয়া। এদিকে বিভিন্ন গণমাধ্যম জানা গেছে যে ভারতের 100 মোটামুটি 30 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে এবং সেই রকম ভাবে চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছে, যেটি কিন্তু এই ICMR এবং বিভিন্ন রাজ্যের যে ICMR শাখাগুলো আছে তারা যৌথভাবে মিলে করবে এবং সেটিও 30 কোটি মানুষকেও যে ভ্যাকসিন দেবে সেটিও কিন্তু ধাপে ধাপে তৈরি হবে। তো এইরকম ভাবেই কিন্তু ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু সামনের দিকে এগিয়ে নিতে চায় ভারত সরকার। তো এই ছিল আমার কাছে জোবায়ের যে ভারতের সার্বিকভাবে যে ভাইরাস ভ্যাকসিনের যে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল আমার কাছে টাকা সবশেষ। সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছিলেন ভারতে করোনা ভাইরাসের টিকা এবং তার পরবর্তী পদক্ষেপের সবশেষ খবরাখবর। এদিকে করোনার টিকা বাজারে আসছে, এই সুখবরের মধ্যেই নকল টিকার ব্যাপারে সতর্ক করল ইন্টারপোল। সংস্থাটির আশঙ্কা করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে বাধা দিতে তৎপর হয়ে উঠেছে দুর্বৃত্তদের নেটওয়ার্ক। তথ্য হাতিয়ে নিতে ওত পেতে আছে হ্যাকাররাও। এজন্য বিশ্বের 194টি সদস্য দেশে গ্লোবাল অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।
এদিকে ব্রিটেনের আগামী সপ্তাহে টিকা কর্মসূচি শুরু করার যে উদ্যোগ সেটিকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকেই ভ্যাকসিন বের করতে তৎপর হয়ে ওঠে বিভিন্ন দেশ। শুরু হয় গবেষণা। স্মরণকালের কম সময়ের মধ্যে বুধবার প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন দেয় ব্রিটেন। এরপরই রাশিয়াও আগামী সপ্তাহে টিকা কর্মসূচি শুরুর ঘোষণা দেয়। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, ইতোমধ্যে 1 লাখ মানুষকে তারা স্পুতনিক 5 টিকা দিয়েছেন। এবার গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবেন তারা। করোনা ভ্যাকসিন নিয়ে যখন নানামুখী আশার আলো, ঠিক সে সময় সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠেছে এটি, যা নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটি বলছে, বাজারে নকল টিকা বিক্রি শুরু হতে পারে। সংস্থাটির মহাসচিব জুর্গেন স্টক বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনি অপরাধীরাও প্রস্তুতি নিয়েছে। অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এমন ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিভিন্ন দেশের হ্যাকাররাও ভ্যাকসিন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে কার্যক্রম চালাচ্ছে। এজন্য ইন্টারপোল তাদের 194টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছে। এদিকে আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে টিকাদান কর্মসূচির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ভ্যাকসিনের ডোজ একটি করা যায় কিনা তা নিয়ে গবেষণা জারি রাখার পরামর্শ সংস্থাটির। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আশাবাদ, ভ্যাকসিন গ্রহণ করে মানুষ কাজে মন দেবে। -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। 3 সপ্তাহের মধ্যে প্রতিজন 2টি করে ভ্যাকসিন নেবেন। তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের আশাবাদ, 2021 সালের মধ্যে বিশ্বের অধিকাংশ মানুষের জন্যই ভ্যাকসিন নিয়ে আসতে পারবে তারা। আরেক মার্কিন প্রতিষ্ঠান মডার্নাও করোনার টিকায় সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্রে শিগগিরই জরুরি ব্যবহারের অনুমোদন মিলবে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, 8 বছর পর গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার চার্জশিটে অনুমোদন দুদকের। আদালতের আদেশে স্থগিত ছিল, জানালেন সচিব। রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে একটি মহল। এমন অভিযোগ বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা বলেন, রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে স্থাপন করা হবে। এদিকে ভাস্কর্যের বিরোধিতাকারীদের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলার হুঁশিয়ারি সরকারের 2 মন্ত্রীর। রাজধানীর ধোলাইপাড় চৌরাস্তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়ার পর থেকেই তার বিরোধিতা করে রাজপথে নামার হুমকি দিয়ে আসছে একটি গোষ্ঠী। এর প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। বলা হয়, মূর্তি ও ভাস্কর্য এক নয়। যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তারা স্বাধীনতা বিরোধী। বুকে রক্ত দিয়ে হলেও আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ভাস্কর্যের স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে সেটা যথাসময়ে যথাস্থানে হবেই হবে ইনশাআল্লাহ। এদিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টি নেতারা বলেন, অশুভ উদ্দেশ্য হাসিলেই বিরোধিতা করা হচ্ছে। অগণতান্ত্রিক শক্তিরা সবসময় আমাদের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। পাকিস্তান আমলে সবসময় আমরা দেখেছি এবং এখনো দেখছি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ভাস্কর্য নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের সময় ধর্মের অপব্যাখ্যা দিয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের 2 মন্ত্রী। ইসলামের অপব্যাখ্যা বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সময় অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের সময় অপব্যাখ্যা হয়েছে। যারা এগুলো করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, দয়া করে এই বিভ্রান্তি ছড়াবেন না। ভাস্কর্যের বিষয়টি যেটা সারা দুনিয়ার মীমাংসিত বিষয়কে নিয়ে আজকে একটা ইস্যু বানানোর জন্য একটা সাম্প্রদায়িক উগ্রবাদী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। হঠাৎ করে রংপুর চিনিকলে আখ মাড়াই না করার সিদ্ধান্তে চরম বিপাকে চাষিরা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের এক চিঠিতে 20 কোটি টাকার আখ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন 15,000 চাষি। আখ মাড়াই বন্ধ হলেও মিলজনে চাষকৃত আখ কোথায় যাবে তা নিশ্চিত করেনি কর্পোরেশন। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। শিগগিরই আখ মাড়াইয়ের চিঠি আসবে, আবারও ঘুরবে মিলের চাকা, প্রাণ ফিরে পাবে রংপুর চিনিকল। এক বুক আশা নিয়ে বেশ কদিন ধরে পুরনো যন্ত্রপাতি ঝালিয়ে নিচ্ছিল শ্রমিকরা।
এক বছরের কষ্টের ফসল আর কদিন পর মিলে তুলে দিয়ে কৃষকের টাকা পাওয়ার স্বপ্ন তছনছ হয়ে গেছে চিনি কর্পোরেশনের আখ মারাই না করার সিদ্ধান্তে। মিল বন্ধ হয়ে গেলে বন্ধে এখন মনে করি গোড়াছে খুব সমস্যার মধ্যে দাঁড়িয়ে যাবে। কুশিয়ারা এখন কার কাছে হয়েছে, মিল চালু না হলে কার কাছে হয়েছে? এখানে 25 কোটি টাকার আখ নিয়ে আমরা এখন কোথায় যাব, কি করব, আমাদের ছেলে মেয়েকে কি খাওয়াবো? মাথায় হাত, আমার কথা বলার আমার এনার্জি নাই। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আখের উপর ভর করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন লণ্ডভণ্ড করার এই সিদ্ধান্ত চরম বিপর্যয় ডেকে আনবে বলে দাবি আখ চাষি কল্যাণ গ্রুপের। চর অঞ্চল এলাকা বা বন্যায় কবলিত এলাকায় আমরা তো অন্য ফসল করে দিলেও আমাদের সে ফসল থাকে না বন্যার কারণে। তো এই মুহূর্তে আমরা যে অবস্থায় যে খবর, এই খবর শুনে আমরা খুব মর্মাহত। আমরা যে ক্ষতিগ্রস্ত হব, অপূরণীয় ক্ষতিগ্রস্ত হব আমরা, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রংপুর চিনিকলে আখ মারাই স্থগিত করে বুধবার দুপুরে চিনি ও খাদ্য কর্পোরেশন চিঠি দিলেও মিলজনের চাষ করা আখের কি হবে তার কোনো নির্দেশনা দেয়া হয়নি। প্ল্যান্টেশন যেটা সামনের প্ল্যান্টেশন হবে ওইটা আমাদের সদর দপ্তর সিদ্ধান্ত দিবে আমরা কি করব, এখনো আমরা কিছু জানি না এই সম্বন্ধে। 2020-21 মারাই মৌসুমে রংপুর চিনিকল জোনে 5,500 একর জমিতে আখ চাষ করেন 15,000 চাষি। এবার উৎপাদিত 52,000 মেট্রিক টনেরও বেশি আখের বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি, তবু নেই শ্রমের কোনো মূল্য কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। অথচ মজুরিবিহীন গৃহস্থলী কাজের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন নারী। বিশেষজ্ঞরা মনে করেন এসব কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও স্বীকৃতি দেওয়া হলে অর্থনীতিতে নারীর অবদানের প্রকৃত চিত্র উঠে আসার পাশাপাশি প্রতিষ্ঠা পাবে নারীর অধিকার। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। শীতের নরম কোমল পরশ মাখা আদুরে এক সকাল, এরই মাঝে মুগ্ধতার আবেশ নিয়ে হাজির দিনপতি। ভোরের আলোক ছটায় ছটফটানো হাঁস মুরগির ঘর খুলে শুরু হলো শাহানা বেগমের সকাল। হাঁস মুরগিকে খাবার দেয়া, গোয়াল ঘর পরিষ্কার, সকালের নাস্তা তৈরি, এমনিভাবে কাটে সকাল, আসে দুপুর। কোথাও নেই এক মুহূর্ত দম ফেলার ফুসরত। মহিলার তো কাজের কোনো শেষ নেই। আবার ছোট বাচ্চা ছেলে থাকলে তাকে গোসল করার লাগে, তাকে কাপড় চোপড় দেওয়ার লাগে। শহুরে শিক্ষিত নারী রিমার গল্পটাও আলাদা নয় কোনো অংশে। 2 সন্তান সহ 4 সদস্যের সংসার সামলাতেই কেটে যায় দিন, অথচ ঘরের কাজে পান না স্বামীর সামান্যতম সহায়তা। এক গ্লাস পানি যদি দিতে হয় সেটা আমার হাত দিয়ে ওকে ধরাই দিতে হবে, তাইলে খাবে, নাইলে খাবে না। সে এক গ্লাস পানি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে। খাটানো না, জাস্ট তার থেকে আমার ভালোবাসা আদায় করে নেওয়া। তবে এত সব হতাশার মাঝে আশার আলো জ্বেলেছে উত্তরের জেলা গাইবান্ধা। এখানে ঘরের কাজে নারীর পাশাপাশি সিদ্ধহস্ত পুরুষ, নেই কোনো সংকোচ। মাটির কাজে যায়, আমি বাড়ির টুকটাক কাজগুলো করি। তবে সংসারে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যায়ন না থাকায় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদানের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না। একটা মানুষের যদি আক্কেল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকে, সে যখন দেখবে তার পাশের মানুষটা এতগুলো কাজ করছে, সে কি একটু হাত বাড়াতে পারে না? আর্থিক মূল্যায়ন হতে পারে এটা যদি আমাদের দেশজ আয়ে গণনা করা হতো। পরিবার পৃথিবীর প্রাচীনতম প্রতিষ্ঠান, যেখানে নারী পুরুষের সম্মিলিত বসবাস। তবে কেন ঘরের কাজের দায় শুধু নারীকেই নিতে হবে? বরং এই কাজগুলোর দায় বিশেষ কোনো লিঙ্গের উপর না চাপালে একদিকে যেমন নারীর আত্মমর্যাদা বাড়ে, তেমনি তৈরি হয় নেতৃত্ব বিকাশের গুণাবলী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। করোনা সংক্রমণ কাটিয়ে আবারও স্বরূপে ফিরেছে প্রকৃতির রানী সাজেক ভ্যালি। শীতের মনোরম পরিবেশ উপভোগের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটছেন দুর্গমে পাহাড়ি অঞ্চলে। সেনাবাহিনীর গড়ে তোলা উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তায় পর্যটক আশায় বাড়তে থাকায় জীবনমানে ঘটেছে ব্যাপক পরিবর্তন স্থানীয় বাসিন্দাদের। শাখাবার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাজেক ভ্যালির সুউচ্চ কংলাকে চূড়ায় দাঁড়িয়ে আশপাশের ম্যাগের ভেলায় ভেসে বেড়ানো পাহাড়ের ছবি আঁকছেন চিত্রশিল্পী। এখানে আসলে আবেগ ধরে রাখা সত্যি কঠিন। সে প্রকৃতিপ্রেমী হোক কিংবা নাই হোক, তাকে সাজেকের প্রেমে পড়তেই হবে। আমরা যারা শিল্পী সমাজ আছে তারা যদি সাজেক বা এরকম খাগড়াছড়ির অন্য অন্য ন্যাচারাল বিউটিটাকে আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরি, তাহলে দেশে এবং বিদেশে বহির্দেশে আমাদের দেশের যে একটা হেরিটেজ, যে কালচার, যে কত মহৎ এবং কত রিচ, এটা প্রকাশ পাবে। 1 দশক আগে থেকে এখানে পর্যটক
পর্যটকদের আসা শুরু হয়। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি পার্বত্য জেলায় হলো পর্যটকদের আসতে হয় খাগড়াছড়ি হয়ে। করোনার সংক্রমণের কারণে এবার সাজেক ভ্যালিতে পর্যটক আসা নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি ভিড় করছে এখানে। দমবন্ধ জীবন, একটা বছর বন্দি আছি, বিশেষ করে মেঘ দেখতে পাচ্ছি, সকালটা অনেক বেশি ভালো লাগে। অনেক জার্নি করছি, কিন্তু এখানে আসার পর আমাদের কষ্টটা সাকসেস হয়ে গেছে, অনেক ভালো লাগছে আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় দুর্গম সাজেক ভ্যালিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ। এখানে আঁকাবাঁকা পাহাড়ি পথে যেমন সড়ক যোগাযোগ গড়ে তোলা হয়েছে, তেমনি পর্যটকদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর এখানে এখন পর্যটকদের জন্য আবাসস্থল গড়ে তুলছেন স্থানীয় বাসিন্দারাই। আমাদের এই পর্যটন খোলা না হতো তাহলে তো এরকম আমাদের শুধু সুবিধা হতো না। লোকজন তো আগের বছর সে বছরই বেশি লোকজন। খাগড়াছড়ি সদর থেকে দিঘিনালা বাগাইহাট হয়ে যাওয়া যায় সাজেক ভ্যালিতে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল 10টা এবং বিকাল 3টায় বাগাইহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত এসকর্টের ব্যবস্থা জারি রেখেছে সেনাবাহিনী। প্রকৃতির রানী সাজেক, এই তো কয়েক বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঘর ছিল মাত্র, আর এখন শত শত রিসোর্ট। পুরো বছর জুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটছে এখানে। আর এই দুর্গম কংলাক পাহাড়ও গড়ে উঠেছে বেশ কটি রিসোর্ট। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই কংলাক পাহাড়ে আসছেন, আর তা সম্ভব হয়েছে একমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। আমি থাকি মহাশোকে অট্টালিকার পরে কবিতায় চড়ুই পাখির এমন বড়াইয়ের কথা অনেকেরই মনে আছে। তবে এবারের গল্প বিচারালয়ের চড়ুইদের নিয়ে। আদালতের মামলার জটিল প্রক্রিয়া, বিচার প্রার্থীদের দুর্দশা আর বিচারের জন্য আর্তনাদ পরিচিত হলেও সেখানে চড়ুই পাখিদের রাজত্ব একেবারেই ভিন্ন। মার্জিয়া মোমুর রিপোর্টে বিস্তারিত। ডানা ঝাপটানোর শব্দ আর কিচিরমিচির আওয়াজ শুনে মাথা তুলতেই চোখে পড়ে ধূসর রঙের এক জোড়া চড়ুই। ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে, নিজেদের ভাষায় চলছে ভাব বিনিময়। আদালতের বারান্দায় সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে ছোট্ট এই চড়ুই দম্পতি। হঠাৎ কোথা থেকে আসলো পাখিগুলো খুঁজতে দেখা গেল মহানগর দায়রা জজ আদালতের দরজার পাশে এক কোণে খড়কুটো দিয়ে নিজেদের বাসা বুনেছে ছোট্ট পাখিরা। মনের সুখে লাফিয়ে বেড়াচ্ছে আদালতের এই কোণ থেকে ওই কোণ। পাখিদের উপস্থিতি আদালতের চিরচেনা পরিবেশে যোগ করে ভিন্ন মাত্রা। বিচার প্রার্থী, আইনজীবী সহ আগতদের কাঠখোট্টা সময়ে কয়েক মুহূর্তের জন্য দেয় অনাবিল আনন্দ। হাউস স্প্যারো নামের চড়ুই পাখির মানুষের সাথে সহাবস্থান সবচেয়ে বেশি। মাত্র 5 থেকে 6 বছর আয়ুষ্কালের পাখিটি কখনোই মানুষের আড়াল হতে চায় না। নগরায়নে সবুজ প্রকৃতি হারিয়ে গিয়ে শব্দ দূষণ, কালো ধোঁয়া আর ধুলার আস্তরণে রাজধানীতে বিলুপ্ত পায় চড়ুই নগরী আর নগরবাসীকে আপন করে টিকে থাকার চেষ্টা করছে নিজের মতো করে। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে খেলতে পারেন মাশরাফি বিন মুর্তজা। এরই মধ্যে মাশরাফিকে দলে নিতে আগ্রহের ব্যাপারে ইমেইলের মাধ্যমে বোর্ডকে জানিয়েছে খুলনা। জানিয়েছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। নড়াইল এক্সপ্রেসকে নিতে আবেদন করেছে ফরচুন বরিশালও। তবে সবকিছু নির্ভর করছে ম্যাচের পুরোপুরি ফিট হওয়ার ওপর। সোনার চামচ বাঁকাও ভালো, প্রবাদ বাক্যটা খাপে খাপ মিলে গেছে মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে। এখনও ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিটও হয়ে ওঠেননি। কেবল একটা দিন ম্যাচ দেখা দিয়েছিলেন মিরপুরের একাডেমি মাঠে, তাতেই ছাইচাপা আগুনের মতো জ্বলে উঠেছে বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফির খেলার বিষয়টি। আগে থেকেই সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদকে ভিড়িয়ে খাতা কলমে দলটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে জেমকন খুলনা। এবার নড়াইল এক্সপ্রেসকে পেতেও তোড়জোড় শুরু করেছে রূপসাপারের দল। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোও হয়ে গেছে এরই মধ্যে। ডেফিনেটলি মাশরাফি এমন একটা নাম, এমন একটা প্লেয়ার যে ওকে সবাই নিতে চাবে। প্রসিডিউর হলো যে আমরা একটা মেল করেছি যে আমরা উই আর ইন্টারেস্টেড অন মাশরাফি। এরপর বোর্ড ডিসাইড করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ওর অ্যাভেবিলিটি। ও একটা দিন প্র্যাকটিস করেছে। তবে প্রতিযোগিতার মাঠে একা নয় খুলনা, দক্ষিণের আরেক দল ফরচুন বরিশালও আছে দৌড়ে। পরশুদিন বরিশালের পক্ষ থেকে অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি তাকে চেয়ে
এবং আশা করি আমরা তাকে পাবো। বাট মেইন টাইম খুলনাও আবার অ্যাপ্লিকেশন করেছে, যেহেতু অ্যাজ পার দ্য পলিসি মানে অন্য কোনো টিম যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে এটা লটারিতে চলে যাবে। যদিও দিল্লি এখনো বহুদূর, আগে ফিট হতে হবে মাশরাফিকে, দিতে হবে বিপ টেস্ট, আর একাধিক আগ্রহী দল থাকায় বাছাই প্রক্রিয়াও হবে ভিন্ন। ওর থেকেও আমাদের ফিডব্যাক নিতে হবে যে ওর কী অবস্থায় আছে, ওর ফিটনেস কী অবস্থায় আছে। বোর্ডের কিন্তু একটা পলিসি ছিল যে মাশরাফি যখন ইনক্লুড হবে, ইনিশিয়ালি যখন ওর যেহেতু ড্রাফট লিস্টের নাম ছিল না, যখন ইনক্লুড হবে দের ইজ আ সার্টেন পলিসি যে এখানে অনেক টিম ইন্টারেস্ট করতে পারে, তারপর কী ধরনের পলিসি হবে। আমরা আমাদের দিক থেকে ইন্টারেস্ট শো করেছি। মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় সবশেষ মাঠে নেমেছিল নড়াইল এক্সপ্রেস। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সবগুলো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রাম, আর টেবিলে একেবারেই তলানিতে আছে মুশফিকের বেক্সিমকো ঢাকা। আসরে প্রতিটি দলই খেলেছে 4টি করে ম্যাচ, 8 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম। এরপরই অবস্থান মিনিস্টার গ্রুপ রাজশাহীর, 2টি ম্যাচ জিতে আর 2টি হেরে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে সারওয়ার ইমরানের শিষ্যরা। 3 নম্বরে রয়েছে জেমকন খুলনা, 4 ম্যাচে 2টি জয় আর 2টি হারে নেট রান রেটে পিছিয়ে আছে সাকিব মাহমুদুল্লাহরা। এরপর 2 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে তামিমের ফরচুন বরিশাল, মাত্র 1টিতে জয় আর 3টি ম্যাচে হেরেছে তারা। একেবারে শেষে সমান 2 পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে আছে বেক্সিমকো ঢাকা। নয়ন জোড়ানো সৌন্দর্য প্রকৃতি দিয়েছে 2 হাত ভরে, কিন্তু করোনার কারণে তা দেখার কেউ নেই। ঘন তুষারে ঢাকা ইতালির পাহাড়ি জনপদ, আছে ছুটি কাটানোর সব রকম আধুনিক সুযোগ সুবিধা, কিন্তু এবছর ইতিহাসের সবচেয়ে ভিন্ন পরিস্থিতি। এ যেন স্বর্গের প্রতিচ্ছবি, এক নজর দেখলে তাই মনে হয়, জুড়িয়ে যায় নয়ন। পাহাড়ের গায়ে আষ্টে পৃষ্ঠে আছে শ্বেতশুভ্র বরফ, মাঝে মাঝে উঁকি দেয় সবুজ। অপারে সৌন্দর্যের মধ্যেই এক একটি বাংলো। অতিথিশালাগুলোতে সব রকম সুযোগই রয়েছে অবসর কাটানোর, কিন্তু করোনা মহামারী থমকে দিয়েছে সব। ইতালির উত্তরাঞ্চলীয় পালোডেল এলাকা শীত মৌসুমে পর্যটকে মুখর থাকত, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। স্কি লিফট বা কেবল কারে ঘুরে বেড়ানোর মানুষ নেই। আমাদের এখানে সবকিছুই আছে, আপনি এসে থাকতে পারবেন, কেবল কারে চড়তে পারবেন, কিন্তু একটি ভাইরাস সবকিছু এলোমেলো করে দিয়েছে। এবছর টিকে থাকতে হলে পর্যটক খুব জরুরি, কিন্তু সমন্বিত সিদ্ধান্তের কারণে ইউরোপের কোনো দেশ থেকেই কেউ আসতে পারছেন না। শীতকালে আমাদের মোট আয়ের 60% উঠে আসে, কিন্তু বড়দিন আর নতুন বছরকে ঘিরে এবার পুরোই মন্দা। In modo particolare poi se facciamo il এই অবস্থায় বড়দিনে ভাগ্য খুলবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। কম করে হলেও পর্যটকের পা পড়বে অপরূপ এই লীলাভূমিতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষার মাত্র 1 সপ্তাহ। কাল বসছে 40তম স্প্যান, দেখা মিলবে সেতুর 6 কিলোমিটার। আর একটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। শনিবার থেকে দেশের 10 জেলায় শুরু করোনার অ্যান্টিজেন টেস্ট। ভারতের নিজস্ব ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু। কলকাতায় নিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।